রাতের সময় খোলা জানালা দিয়ে মৃদু ঠান্ডা হাওয়া রুমে প্রবেশ করছে। খাটের একপাশে অলি ঘুমুচ্ছ, কিন্তু আরেক পাশে বসে থাকা আলভির চোখে ঘুম নেই। সে ল্যাপটপে কোনো একটা ফুটেজ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। এই ফুটেজটা হলো সেদিনের ফুটেজ যেদিন নোমান দারোয়ানের থেকে ডিভোর্স লেটার টানিয়েছিল। এই ফুটেজটা এর আগেও আলভি অনেকবার চেক করেছে কিন্তু তেমন কিছুই খুঁজে পায়নি। ফুটেজ স্পষ্ট দেখা যাচ্ছে দারোয়ান পোস্ট বক্স থেকে একটা খাম বের করে খামের উপরের লেখাগুলো পড়ে ভীষণ ঘাবড়ে যায়। এরপর আশেপাশে তাকিয়ে নিজের জায়গায় গিয়ে বসেন। তার ঠিক 2 ঘন্টা পরেই নোমান এসে তার থেকে খামটা নিয়ে চলে যায়। আলভি দারোয়ানকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছে। তার কথা ছিল, আমি প্রতিদিনের মতোই খবরের কাগজ নেয়ার উদ্দেশ্যে বক্স চেক করতে সেদিন গিয়ে একটা চিঠি পাই। চিঠির খামের উপর লেখা ছিল, খামটা নিয়ে চুপচাপ বসে থাকুন, একজন লোক এসে খামটা চাওয়া মাত্রই তাকে দিয়ে দেবেন। কথার বরখেলাফ হলে আপনাকে কাজ থেকে বাদ দিয়ে দেয়া হবে। লেখাটা পড়ে আমি ভেবেছি এটা খুব গুরুত্বপূর্ণ একটা চিঠি, তাই কথামতোই আমি একটা লোক আসামাত্রই খামটা লোকটাকে দিয়ে দিয়েছি স্যার। বিশ্বাস করুন আমি আর কিছুই জানি না। আলভি দারোয়ানকে নানাভাবে ভয়ভীতি দেখিয়েছিল কিন্তু দারোয়ান এই একটা কথাতেই অটল ছিলেন। হঠাৎ গোঙানির শব্দ কানে আসতেই আলভি পাশ ফিরে তাকিয়ে দেখে অলি ঘুমের মাঝেই ছটফট করছে। আলভি দ্রুত অলি দিকে ঝুঁকে মাথায় হাত বুলিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলে, হানিবি, এই কি হয়েছে? আমি এখানেই আছি, তো ভয় পেও না। অলি ঘুমের ঘোরেই বামহাত দিয়ে আলভির পরনের শার্ট খামচে ধরে। আলভি অলির কপালে নিজের ঠোঁট ছুঁয়ে এক হাতে আলতো করে অলিকে জড়িয়ে ধরে। তোর এই অবস্থার জন্য দায়ী প্রত্যেককে আমি সর্বোচ্চ শাস্তি দেব হানিবি। অবশ্যই দেব। 2 দিন পর। ঘড়িতে এখন 3টা ছুঁই ছুঁই। অলির পার্সোনাল নার্স সাইমা কিছুক্ষণ আগেই অলির মাথায় পানি দিয়ে তার পুরো শরীর মুছে দিয়েছে। সাইমা মেয়েটার বয়স 25-এর কাছাকাছি হবে। অলি শুনেছে তার নাকি কিছুদিন আগেই বিয়ে হয়েছে। আর এদিকে অলি 15 বছর বয়সেই মা হয়ে বসে আছে। যদিও তাকে এখনও কেউ মা বলে ডাকে না, তবুও সে মাতৃত্বের স্বাদ অনুভব করতে পারে। আলভি খাবার এনে অলিকে খাইয়ে দিয়েছে। সাইমা খাইয়ে দিতে চাইলেও অলি কেবল আলভির হাতেই খাবে বলে জেদ করে। আর আলভিও দ্বিমত না করে অলিকে যত্ন করে খাইয়ে দেয়। এরই মাঝে আলভির ফোনে একটা কল আসে। আলভি কলটা রিসিভ না করে অলিকে পুরোটা খাবার খাইয়ে দিল। তারপর হাত ধুয়ে এসে কলটা রিসিভ করল। অপর পাশ থেকে কিছু একটা শুনে সে উচ্চস্বরে বলে ওঠে, হোয়াট? অপর পাশ থেকে আলভিকে আরও কিছু বলা হলো। সে উত্তরে বলল, ওকে, আমি আসছি। আমি এক্ষুনি আসছি। আলভি কলটা কেটে দিয়ে হাঁসফাঁস করতে লাগল। আলভির এরকম আচরণ দেখে অলির কপালে চিন্তার ভাঁজ পড়ল। কি হয়েছে? আলভি ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে নিজের মানিব্যাগটা পকেটে নিয়ে অলির দিকে তাকিয়ে বলে ওঠে, ডিটেকটিভের কল এসেছিল, তারা রিফাতের গাড়ি ফলো করছিল, কিন্তু হঠাৎ করেই রিফাতের গাড়িটা ব্রেকফেল হয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা খায়। অলি অস্ফুট স্বরে বলে ওঠে, কি? গাড়ি থেকে রিফাতকে বের করে হসপিটালে নেওয়া হয়েছে, কিন্তু ওর বর্তমান অবস্থা আশঙ্কাজনক। অলি আর প্রত্যুত্তর করতে পারল না। নিশ্চুপ হয়ে বসে রইল। সে জানে রিফাত শায়লার ভাই। সেক্ষেত্রে রিফাতের কিছু হলে শায়লাদের পুরো পরিবার ভেঙে যাবে। তার চেয়ে বড় কথা, রিফাত না থাকলে তারা কিভাবে আরেকজন অবধি পৌঁছবে? তার ভাবনার মাঝেই আলভি সাইমার উদ্দেশ্যে বলল, আমি বের হওয়ার পর দরজা লাগিয়ে দিবেন। আপনিও রুম থেকে বের হবেন না। কিছুর প্রয়োজন হলে সার্ভেন্টদের কাউকে কল করে ডেকে নেবেন। সাইমা মাথা নেড়ে হ্যাঁ বলতেই আলভি অলির দিকে তাকিয়ে একটা শ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে যায়। আলভি হসপিটালে এসে রিফাতের কেবিনের সামনে দাঁড়াল। সেখানে কয়েকজন পুলিশ আর ডিটেকটিভের লোকজন ছিল। আলভি তাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করে, ওর এখন কি অবস্থা? অবস্থা ভালো নয়, অ্যাক্সিডেন্টের ফলে মাথার অংশ পুরোটাই ড্যামেজ হয়ে গেছে। তাদের কথার মাঝেই একজন ডাক্তার কেবিন থেকে বের হয়ে নম্রভাবে বললেন, সরি, আমরা তাকে বাঁচাতে পারিনি। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে তার মৃতারা চিহ্নতত্ত্ব হয়েছে। কথাটা বলেই ডাক্তার চলে গেলেন। আলভি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর পুলিশের উদ্দেশ্যে বলল, আমার মনে হয় ব্যাপারটা ওর ফ্যামিলির লোকেদের জানানো উচিত। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, মিস্টার মির্জা ওনার সাথে হ্যান্ডসেট ছিল, সেখান থেকেই আমরা বাকি সব ইনফরমেশন কালেক্ট করব আর ওনার ফ্যামিলি মেম্বার্সদেরও জানাব। ওকে, তাহলে আমি আগামীকাল আপনার সাথে দেখা করব। কথাটা বলেই আলভি হসপিটাল থেকে বেরিয়ে আসে। সে কি করবে বুঝে উঠতে পারছে না। রিফাতকে তো সে নিজের হাতে মাতারা চিহ্ন রতে চেয়েছিল, আর সেই রিফাত এত সহজেই মতারা চিহ্ন রে গেল। ব্যাপারটা হজম হচ্ছে না তার।
আলভি হতাশা নিয়েই বাড়িতে ফিরে আসে। এদিকে রিফাত মা তারা চিহ্নরা গেছে শুনে শায়লার জন্য খারাপ লাগলেও অলির মনটা একটু হালকা হয়েছে। কিন্তু আলভি ব্যাপারটা কিছুতেই স্বাভাবিকভাবে নিতে পারছে না। সন্ধ্যার শেষ আলোটুকু নিভে গিয়ে ধরণীর বুকে রজনী নেমে এসেছে। আকাশের বুকে আজ পূর্ণ চাঁদের উপস্থিতি। রূপসা নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে সেই অচেনা লোকটাকে বার্তা পাঠাচ্ছিল। কিন্তু লোকটার আজকের বার্তাগুলো তার মনপুত হচ্ছে না। রূপসা খানিকটা ক্ষুব্ধ হয়েই লিখল, আপনি কিসের জন্য অপেক্ষা করতে বলছেন? ক্লিয়ার করে বলুন। আমি কিন্তু বিনা কারণে এক মুহূর্তও অপেক্ষা করব না। লোকটা প্রতিউত্তরে লেখে, তুমি বুঝতে পারছো না যে এভি আমাদের কতটা কাছে পৌঁছে গেছে? বেশি বাড়াবাড়ি করলে তুমি এরপর ধরা পড়বে। রূপসা রেগেমেগে লোকটার নম্বর ব্লক করে দিল। যা করার সে একাই করবে। ওই লোকটার কথায় সে কেন অপেক্ষা করবে? ওই লোকটা তো একটা কাজও ঠিকঠাকভাবে করতে পারেনি। অলিকে আটকে পর্যন্ত রাখতে পারেনি। এদিকে রূপসা বাচ্চাটাকে মেতারা চিহ্ন রে ফেলতে না পারলেও অলির হাত পা ভেঙে তো ফেলতে পেরেছেই। বাকি কাজটুকুও সেই করতে পারবে। পরের দিন দুপুরের দিকে রূপসা ক্লাস করছিল। এরই মাঝে সে লক্ষ্য করল ইয়াদ আজকে লাস্ট ক্লাস না করেই বেরিয়ে যাচ্ছে। রূপসা অবাক হল না। ইয়াদ বেশিরভাগ সময়ই ক্লাস ফাঁকি দেয়। কোনো সময় খেলাধুলার জন্য তো কোনো সময় অফিসের জন্য। তবে আজকে অন্যরকম একটা ঘটনা ঘটল। ইয়াদ বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে রূপসাও চুপিসারে ক্লাস থেকে বেরিয়ে গেল। যেদিন ইয়াদ আগেভাগে চলে যায় সেদিন রূপসা নিজেদের ড্রাইভারকে কল করে ডেকে নেয়। আর যেদিন ইয়াদ পুরো ক্লাস করে সেদিন উর্মিলাসহ তারা এক গাড়িতেই চলে যায়। রূপসা আজকে ড্রাইভারকে কল না করে একটা ট্যাক্সি ডাকল, তারপর সোজা চলে এলো একটা ফার্মেসির সামনে। ট্যাক্সি ভাড়া মিটিয়ে দিয়ে সে ফার্মেসির ভেতর ঢুকল। তার চোখে মুখে একটা অস্বস্তি ভাব ফুটে উঠেছে। তবে সব অস্বস্তি সাইডে রেখে ভদ্র স্বরে জিজ্ঞেস করল, মিসোপ্রস্টল 200 মিলিগ্রাম আছে? রূপসার কথা শুনে ফার্মাসিস্ট সন্দিহান চোখে তার দিকে তাকায়। তার এরকম চাহনি দেখে রূপসা খানিকটা ঘাবড়ে গেল। সে আশেপাশে তাকিয়ে দেখল আশেপাশে কেউ নেই। রূপসা আবার জিজ্ঞেস করল, আপনার কাছে নেই? ফার্মাসিস্ট চাপা হেসে বলল, আছে। তবে এই ধরনের ওষুধ তো সহজে দেয়া যায় না। আপনি কি প্রেসক্রিপশন নিয়ে এসেছেন? রূপসা অস্থির হয়ে একটা ভাঁজ করা কাগজ এগিয়ে দিল। ফার্মাসিস্ট কাগজটা খুলতেই অনেকগুলো টাকা বেরিয়ে আসে। যা দেখে সে হকচকিয়ে যায়। রূপসা বিনয়ের স্বরে বলে, আমি নিজের জন্যই নিতে চাইছি কিন্তু আমার কাছে প্রেসক্রিপশন নেই। আপনি দিতে পারলে দিন, নইলে আমি অন্য কোথাও থেকে নিয়ে নেব। ফার্মাসিস্ট টাকাগুলো আস্তে করে পকেটে রেখে একটু গম্ভীর হয়ে ফিসফিস করে বলল, আমিই দিচ্ছি, একটু অপেক্ষা করুন। কথাটা বলেই সে দরজার পিছনে ঢুকে গেল। কয়েক মুহূর্ত পর ফিরে এসে একটি ছোট্ট সাদা প্যাকেট রূপসার দিকে এগিয়ে দিল। এটা অবশ্যই সাবধানে ব্যবহার করবেন, কোনোরকম সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিবেন। আমার কিন্তু কোনো প্রকার দায়ভার নেই। রূপসা মাথা নেড়ে দ্রুত হস্তে প্যাকেটটি ব্যাগে ঢুকিয়ে নিল, তারপর ধন্যবাদ দিয়ে বেরিয়ে এল। সে রাস্তার এক সাইডে দাঁড়িয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই রাস্তার অন্য প্রান্ত থেকে একদল পথশিশু হঠাৎ দৌড়ে রাস্তায় নেমে গেল। একটি সিএনজি চালক ব্রেক কষতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। গাড়িটি ঘুরে সোজা রূপসার দিকে ধেয়ে এল। রূপসা সরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু সময় পেল না। ট্যাক্সি ড্রাইভার ব্রেক করতে চাইলেও ততক্ষণে দেরি হয়ে গেছে। ট্যাক্সির ধাক্কায় রূপসা রাস্তায় ছিটকে পড়ল। সে চিৎকার দেওয়ার সুযোগটুকু পেল না, তার আগেই ট্যাক্সির একটা চাকা তার পেটের উপর দিয়ে চলে গেল। রূপসা ব্যথায় কুঁকড়ে উঠল। তার আধখোলা চোখজোড়া থেকে এক বিন্দু পানি গড়িয়ে পড়ল, মুখ থেকে শুধু অস্পষ্ট গোঙানি বের হচ্ছে। সে হাত বাড়িয়ে দিল কিছুটা দূরে পড়ে থাকা ব্যাগটার দিকে, তখনই পথশিশুদের মধ্যে থেকে একজন এসে ব্যাগটা নিয়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই লোকজন চিৎকার দিয়ে ছুটে আসল। তাদের মধ্যে থেকেই কেউ একজন অ্যাম্বুলেন্স ডাকল। রূপসার গলায় থাকা স্টুডেন্ট আইডি কার্ড থেকে নম্বর কালেক্ট করে তার মাকেও খবরটা জানিয়ে দিল। ড্যাশ 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 হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে মির্জা ফ্যামিলির সবাই, শুধু আলভি আর ইয়াদ বাদে। আলভি শুনেছে রূপসার অ্যাক্সিডেন্টের কথা, কিন্তু অলির জন্য আসতে পারেনি। তাছাড়া সবাই যেখানে আছে তার না থাকাতেও প্রভাব পড়বে না, উল্টো অলির তাকে বেশি প্রয়োজন। মেয়েটা খাটের উপর শুয়ে বসে থাকতে থাকতে ডিপ্রেশনে চলে যাচ্ছে। এদিকে ইয়াদ যখন খবরটা পেয়েছিল সে তখন অফিসে ছিল। আলভি অফিস থেকে বিরতি নেওয়ার কারণে তাকেই আলভির ভাগের কাজের দিকেও লক্ষ্য রাখতে হয়। যদিও উসমান আর ইয়ামিন মির্জা তাকে বেশ সাহায্য করে।
কয়েক ঘণ্টা অস্ত্রোপচার শেষে ডক্টর ওটি থেকে বের হওয়া মাত্রই ইয়াদও এসে উপস্থিত হয়। সে এসেই এগিয়ে যায় ডক্টরের দিকে। রূপ কেমন আছে? ডাক্তার একটা চাপা শ্বাস ফেলে বললেন। পেলভিক এরিয়ায় ভয়ানক চোট লেগেছে, যার কারণে জরায়ুর স্থায়ী ক্ষতি হয়েছে, উনি আর কখনো মা হতে পারবেন না। খবরটা শুনে রুনা খাতুন চিৎকার দিয়ে উঠলেন। শাহনাজ বেগম আর নুরনাহার তাকে সামলাতে লাগলেন। আর এদিকে ইয়াদ দুপা পিছিয়ে গিয়ে পুনরায় সামনে এগিয়ে এসে এক অবাক কাণ্ড করে বসল। সে হিংস্রভাবে ডাক্তারের গলা চেপে ধরে বলল, ডোন্ট ডেয়ার, ডোন্ট ডেয়ার। ইয়াদকে আচমকা এরকমটা করতে দেখে বাকি সবাই ভড়কে গেল। উসমান আর ইয়ামিন মির্জা এসে তাকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু ব্যর্থ হলেন। ইয়াদ ভীষণ চেঁচামেচি করছে আর অকথ্য ভাষায় ডাক্তারকে গালিগা তারা চিহ্ন লাজ করছে। চিৎকার চেঁচামেচি শুনে কয়েকজন ওয়ার্ড বয় এসে ডাক্তারকে ইয়াদের হাত থেকে ছাড়ায়। ছাড়া পাওয়া মাত্রই ডাক্তার দ্রুত পায়ে চলে যেতে লাগলে ইয়াদ পেছনে থেকে গর্জন করে উঠল, ডোন্ট ইউ ডেয়ার রান অ্যাওয়ে। ইফ ইউ হ্যাভ দ্য গাটস, শো দ্যাট এগেইন। ধরিত্রীর বুকের রাতের নিকষ কালো আধার নেমে এসেছে। রুনা খাতুন বাদে বাকিরা বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কেবিনের এক কোণে অগোছালো ভঙ্গিমায় বসে আছে ইয়াদ। নুরনাহার এগিয়ে গেলেন সেই দিকে। ইয়াদের চোখমুখ বড্ড ফ্যাকাশে দেখাচ্ছে। নুরনাহার ইয়াদের কাঁধে হাত রাখলেন, কিন্তু তার মাঝে কোনো প্রকার ভাবাবেগ পরিলক্ষিত হল না। নুরনাহার আজকে ছেলের এমন রূপ দেখে রীতিমতো অবাক হয়েছে। এর আগে ইয়াদকে সে এমন বিহেভ করতে কখনোই দেখেননি। ইয়াদ, নুরনাহার ডাকলেন, কিন্তু ইয়াদ পূর্বের ন্যায় বসে রইল। তার দৃষ্টি শূন্যে নিবন্ধ। নুরনাহার এবার খানিকটা বিচলিত ভঙ্গিতেই ইয়াদের কাঁধে ঝাঁকি দিলেন। প্রতিউত্তরে এবার ইয়াদ তার দিকে তাকাল। ইয়াদ, বাড়িতে চল। ভার্সিটি থেকে অফিসে চলে গেছিলি, লাঞ্চও করিসনি হয়তো। চেহারার কি হাল বানিয়েছিস? ইয়াদ মায়ের হাত সরিয়ে দিয়ে বলল, ফুপা এখনো আসেননি। একজন পুরুষ মানুষ এখানে থাকা দরকার। তোমরা যাও, ফুপা এলে আমি চলে আসব। নুরনাহার হয়তো কিছু বলতে চাইলেন, কিন্তু ছেলের শান্ত চাহনির প্রেক্ষিতে কথাটা আর বলে উঠতে পারলেন না। মাথা নেড়ে সম্মতি জানিয়ে বাকিদের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সায়মা অলির চুল আঁচড়ে দিচ্ছে আর অলি আনমনে বসে আছে। কিছুক্ষণ আগেই উর্মিলা এসেছিল তার কক্ষে, আর তার কাছ থেকেই সে রূপসার ব্যাপারে জানতে পেরেছে। অ্যাক্সিডেন্টের ব্যাপারে সে আগেই জানতে পেরেছিল, কিন্তু রূপসা আর কখনো মা হতে পারবে না ব্যাপারটা উর্মিলাই জানিয়েছে তাকে। অলি বাম হাতটা নিজের পেটের উপর রেখে একটা শ্বাস ফেলল। এরই মাঝে আলভি রুমে প্রবেশ করে। অলি তার দিকে তাকিয়ে দেখল তাকে ক্লান্ত আর বিধ্বস্ত দেখাচ্ছে। অলি কণ্ঠে কিছুটা অভিমান মিশিয়ে বলল, কোথায় গিয়েছিলেন আপনি? আম্মা যখন রূপসা আপুকে দেখতে যাওয়ার কথা বলল তখন আপনি বললেন যে আমাকে রেখে যেতে পারবেন না। কিন্তু তারা বাড়ি থেকে বেরিয়ে যাওয়া মাত্রই আপনি কোথায় উধাও হয়ে গেলেন। আলভি উত্তর না দিয়ে কাভার থেকে কাপড় বের করতে লাগলো। অলি ভ্রুকুচকে বলে ওঠে, কি হলো? কোথায় গিয়েছিলেন বলুন। আপনি কেমন হয়? মানলাম রূপসা আপু আপনাকে ভাইয়ের চোখে দেখে না, কিন্তু আপনিও কি তাকে বোনের চোখে দেখেন না? কিভাবে একবারও তাকে দেখতে না গিয়ে পারলেন? আলভি এবার অলির দিকে চাইল। রাগ মিশ্রিত কণ্ঠে বলল, ও তো তারা চিহ্ন রেনি। তারা চিহ্ন রলে অবশ্যই দেখতে যেতাম। আলভির কথা শুনে অলি হতভম্ব হয়ে গেল। আলভি চোখ দিয়ে ইশারা করতেই সায়মা রুম থেকে বেরিয়ে যায়। সে চলে যেতেই আলভি রুমের দরজা লক করে দিয়ে এসে অলির সামনে বসে। অলি রাগী কণ্ঠে বলে ওঠে, আপনি একজন ডক্টর হয়ে এভাবে বলতে পারলেন? তাও আবার নিজের ফুফাতো বোনকে নিয়ে। ও আমার বোন নয়। ওর মাঝে আমার বোন হওয়ার কোনো যোগ্যতাই নেই। অলি জিজ্ঞাসু চোখে আলভির দিকে তাকিয়ে রইল। তখনই আলভি অলির বাম হাতটা মুঠোয় নিয়ে বলে ওঠে, তুমি জানো ওই মেয়েটা কি করেছে? অলি শুধু তাকিয়ে রইল। আলভি একটা চাপা শ্বাস ফেলল। তুমি কি বলেছিলে? ফ্লোরে কিছু ছিল আর সেটাতে স্লিপ খেয়েই তুমি পড়ে গিয়েছিলে। আর ফ্লোরে সেটাকে ফেলেছিল জানো? অলি আনমনেই না বোধক মাথা নাড়ে। আলভি বলে ওঠে, রূপসা ফেলেছিল। খুব একজন সার্ভেন্ট ওকে দেখেছিল ফ্লোরে কিছু ফেলতে। সে পরিষ্কার করার জন্য কাপড় আনতে গিয়েছিল, কিন্তু তার আসার আগেই তুমি স্লিপ করে পড়ে গিয়েছিলে। আপনাকে এসব কে বলল? যে দেখেছে সেই বলেছে। তুমি যখন বলেছিলে ফ্লোরে স্লিপারি কিছু ছিল, তখনই আমার সন্দেহ হয়েছিল নিশ্চয়ই কেউ ইচ্ছে করেই তোমাকে ফেলেছে। মিথ্যা বলবো না, একবার তো নিজের মাকেও সন্দেহ করেছিলাম, কিন্তু নিশ্চিত হতে আমি বাড়ির সব সার্ভেন্টকে একসাথে ডেকে জিজ্ঞেস করি।
তখনই রূপসার ব্যাপারে জানতে পারি। অলি স্তব্ধ হয়ে গেল। সে ভাবতেও পারেনি রূপসা একজন মেয়ে হয়ে তার সাথে এত বড় আর জঘন্য কাজ করতে পারে। আলভি কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি শিওর যে বাড়িতে থাকা সেই সিক্রেট ক্রিমিনালটা ওই মেয়েটাই ছিল। অলি একটা শুষ্ক ঢোক গিলে বলল, কিন্তু আমি তো একজন ছেলের কণ্ঠ শুনেছিলাম। আলভি অলির দিকে তাকিয়ে দেখল অলির মুখটা চুপসে গেছে। ছেলেটা হয়তো রূপসার লোক ছিল। অলি মাথা নিচু করে নিল। তার কেন যেন খুব খারাপ লাগছে। হঠাৎ কিছু একটা ভেবে সে আলভির দিকে তাকায়। আপনি কখন জানলেন যে রূপসা আপুই প্ল্যান করে আমাকে ফেলে দিয়েছিল? আজকে সকালে জেনেছি। অলি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আপুর সাথে যা হয়েছে তা কি অ্যাক্সিডেন্টে ছিল? অলির কথাটা শুনে আলভি বিস্মিত চোখে অলির দিকে তাকায়। তার চাহনি দেখে অলি মিনমিনিয়ে বলে, না মানে, তোমার মনে হচ্ছে আমি ওর অ্যাক্সিডেন্ট করিয়েছি? অলি হ্যাঁ বোধক মাথা নাড়তে গিয়েও না বোধক মাথা নাড়ে। আলভি কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, তোমার কি মনে হচ্ছে? তবে আমার ওকে মেয়ে তারা চিহ্ন ফেলার প্ল্যান ছিল। কথাটা বলেই আলভি উঠে চলে গেল। অলির কিছুক্ষণ লাগলো কথাটার মানে বুঝতে। যখনই সে বুঝে উঠতে পারল তখনই সে চিৎকার দিয়ে উঠল, না হোক, কেন করেছেন আপনি এমনটা? আলভি তার দিকে তাকিয়ে শান্তস্বরে বলল, আমার রুম সাউন্ডপ্রুফ, তোমার যত খুশি চিল্লাও। তবে জেনে রাখো, রূপসার সময় ঘনিয়ে আসছে। ভাগ্যের জোরে বেঁচে গেছে। হয়তো আল্লাহ নিজেও ওর এত সহজ মৃতারা চিহ্ন তত্ত্ব মেনে নিতে পারেননি। অলি শব্দ করে কেঁদে উঠল। তার কান্না দেখে আলভির চোয়াল শক্ত হয়ে এলো। কপালের রগ ফুলে উঠল। সে এগিয়ে এসে বলল, তোর ভাষায় একটা জানো তারা চিহ্ন আর জানো তারা চিহ্নের জন্য যে কাঁদে সেও জানো তারা চিহ্নদের কাতারে পড়ে। আলভির কথা শুনে অলি আলভির শার্ট খামচে ধরল। অলির চোখমুখ লাল হয়ে গেছে, ঠোঁট জোড়াও অনবরত কাঁপছে। মানলাম রূপসা অন্যায় করেছে, তার জন্য আপনি এমনটা করবেন? একটা মেয়ের কাছ থেকে মার ডাক শোনার অধিকার কেড়ে নেবেন? আলভির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আমি মা হওয়ার অধিকার কেড়ে নিতে চাইনি। আমি তো ওর বেঁচে থাকার অধিকারই কেড়ে নিতে চেয়েছি। এসব ছোটখাটো শাস্তি দিয়ে আমার আত্মার শান্তি পাবে না হানিবি। ওকে আমি মেয়ে তারা চিহ্ন ফেলব। যে আমার হানিবিকে মা তারা চিহ্ন রতে চেয়েছে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। অলি ভীষণ রেগে গেল। আপনি এমন কিচ্ছু করবেন না। আমি 100 বার করব। না, করবেন না। আলভি এবার রেগেমেগে অলির চুলের ভাঁজে হাতগুলি দিয়ে তাকে নিজের দিকে টেনে নিয়ে বলল, তুই জানিস, আজকে দুপুরে ও ফার্মেসিতে মিজোপ্রস্তুল 200 MILLICENTIGRAM কিনতে গিয়েছিল। আলভি একটু থামল, তারপর আবারও বলে উঠল, তুই জানিস এটা কি কাজে ব্যবহার করা হয়? অলি শুধু কান্নাভেজা চোখে আলভির দিকে তাকিয়ে রইল। আলভির কপালে বিরক্তির ভাঁজ স্পষ্ট। তবুও সে ধৈর্য সহকারে বলতে লাগল, এই ওষুধটা তারা চিহ্ন ভূপাত করানোর জন্য ব্যবহার করা হয়। ডাক্তারি তত্ত্বাবধান ছাড়া খেলেই কয়েক ঘন্টার মধ্যে পেটের ভেতরে থাকা সন্তান নিঃশেষ হয়ে যায়। কিন্তু তাতেই শেষ নয়। তীব্র পেট মুছে যাওয়া ব্যথা, অঝোর রক্তক্ষরণ, বমি, মাথা ঘোরা। তারপর অতিরিক্ত রক্তক্ষরণে মায়ের জীবনটাও থেমে যেতে পারে। এটা শরীরের ভেতরে এক নরক ঝড় বইয়ে দেয়। জরায়ু যেন নিজেই সন্তানকে ছিঁড়ে বের করে দিতে উঠে পড়ে লাগে। রক্ত থামতেই চায় না, শরীর ঠান্ডা হয়ে আসে। ভুল ডোজ, ভুল সময় বা সামান্য রিয়াকশন গর্ভের সন্তানের সাথে সাথে মায়ের জীবনও কেড়ে নেয়। হা, ও আজকে এই ওষুধটা কিনেছিল তোকে খাওয়ানোর জন্য। তোর পেটের ভেতরে থাকা সন্তানটাকে মারার পাশাপাশি তোকেও পৃথিবী থেকে মুছে দিতে চেয়েছিল। এখন বল, আমি কি চুপ করে বসে থাকব? আমার হানিবিকে মেয়ে তারা চিহ্ন ফেলার চেষ্টা করা ওই মেয়েটাকে বাঁচতে দেব? কথাগুলো শুনে অলি ডুকরে কেঁদে উঠল। সে ভাবতেই পারছে না আজকে আলভি যদি রূপসার ব্যাপারে কিছুই না জানতে পারত তাহলে কি হতো। অলিকে কাঁদতে দেখে আলভি তাকে আলতো হাতে জড়িয়ে ধরে। তার মনে পড়ে যায় আজকে সকালে রূপসার ব্যাপারে জানামাত্রই সে দিহানকে পাঠিয়েছিল রূপসাকে ফলো করতে। আজকে দিহানের কাজ না থাকায় সে দ্বিমত না করেই রূপসাকে ফলো করতে গিয়েছিল। আলভির প্ল্যান ছিল রূপসা কলেজ থেকে বের হওয়া মাত্রই তাকে সিএনজিতে করে কিডন্যাপ করে নেওয়া। দিহান কিডন্যাপারকে সিএনজি ড্রাইভার সাজিয়ে এনেছিল। কিন্তু রূপসাকে ট্যাক্সিতে করে কোথাও যেতে দেখে দিহান তাকে ফলো করার সিদ্ধান্ত নেয়। রূপসা ফার্মেসিতে ঢুকলে দিহান আলভিকে কল করে জানায়। আলভি খোঁজ নিয়ে দেখতে বলে যে ও কি কিনছে।
রূপসা ফার্মেসি থেকে সরে যেতেই দিহান গিয়ে ফার্মাসিস্টকে হুমকি ধমকি দিয়ে কথাটা বের করেই ফেলে। আর এটা শুনে আলভি দিকবিদিক শূন্য হয়ে রূপসার অ্যাক্সিডেন্ট করানোর পরিকল্পনা করে ফেলেছিল। রূপসার জ্ঞান ফিরেছে বেশ কিছুক্ষণ আগেই, তাকে সরাসরি কেউ কিছু না বললেও সে কথোপকথন শুনতে পেয়েছিল, যার দরুন সে বুঝেই গেছে যে তার সাথে কি হয়ে গেছে। রূপসা একমনে মাথার উপরে থাকা ঝুলন্ত ফ্যানের দিকে তাকিয়ে রইল। তার এই জীবনে কত অপূর্ণতা রয়ে গেল। প্রথমত সে আলভির ভালোবাসা পেল না, দ্বিতীয়ত আলভির বউ হতে পারল না, আর তৃতীয়ত সে মাতৃত্বের স্বাদ গ্রহণ করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। আচ্ছা, সে পেলটা কি? যার জন্য কিশোরী মনে প্রথমবার ছন্দপতন হয়েছিল সেই মানুষটার মনে নাকি সে এক মুহূর্তের জন্য প্রবেশ করতে পারেনি? আচ্ছা, এরকমটা না হলে কি পারত না? সে জানে সে পাপ করেছে, ভবিষ্যতেও হয়তো করবে, কিন্তু সবকিছু করবে শুধুমাত্র আলভিকে পাওয়ার জন্য। সে বাঁচবে না আলভিকে ছাড়া। রুনা খাতুন রূপসার পাশে বসেছিলেন। সেই মেয়েকে বলার মতো কিছুই খুঁজে পাচ্ছেন না। এরই মাঝে রূপসার বাবা রহিম আহমেদ কেবিনে প্রবেশ করেন। প্রথমেই সে রুনা খাতুনের উদ্দেশ্যে বলে ওঠেন, নেও, এবার শান্তি পেয়েছ তুমি। বারবার বলেছি যে মির্জা বাড়িতে বেড়াতে যাও ঠিক আছে, কিন্তু পার্মানেন্ট থাকার কথা ভাববেও না। কিন্তু তুমি আমার কথা শুনলে না। তোমার জেদের জন্যই আজকে মেয়ের এই হাল হয়েছে। রুনা খাতুন চোখ মুছে বললেন, আমি কি করেছি? তোমার মেয়েই তো নানুর সাথে থাকবে বলে যেতে চেয়েছিল। একদম এক্সকিউজ দেবে না। তুমি প্রথম থেকে জানতে যে আমার মেয়েটা ওই আলভি মির্জার প্রতি উইক। তারপরেও জেনে বুঝে তুমি নিয়ে গেলে কেন ওকে? দরকার হলে তোমার মাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারতে। সেটা না করে আমি দেশের বাইরে যাওয়ার সাথে সাথেই মেয়েকে নিয়ে মির্জা ভিলাতে চলে গেলে। তার উপর আমি দেশে ফেরার পরেও হাজারবার বলেছি বাড়িতে ফিরে আসতে, তাও শুনলে না। ওই বিবাহিত পুরুষটার মধ্যে কি এমন দেখেছিলে তোমরা? আমার মেয়ের কোন দিকে কম ছিল? আমি ওর থেকে বেটার কারোর সাথে রূপের বিয়ে দিতে পারতাম। কিন্তু এখন কি হলো এটা? তোমার মাথা খারাপ হয়ে গেছে। রূপের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে ওই বাড়িতে থাকা না থাকার কি সম্পর্ক? রহিম আহমেদ আবারও বলতে লাগলেন, আমি নিশ্চিত আমার মেয়ের মাথায় তোমার বড় ভাইয়ের ছেলের কথাই ঘুরছিল, সেই জন্যই ও রাস্তা দিয়ে চলার সময় বেখেয়ালি হয়ে গিয়েছিল। তাদের তর্ক বিতর্ক শুনে রূপসা চিল্লিয়ে ওঠে, প্লিজ এভাবে সাউন্ড করো না, বিরক্ত লাগছে আমার। যাও এখান থেকে। রুনা খাতুন কিছু বলতে চাইলে রহিম আহমেদ তাকে টেনে কেবিনের বাইরে নিয়ে যায়। কেবিন জুড়ে নীরবতা নেমে আসে। এসবের মাঝে হয়তো তারা কেবিনের এক কোণে বসে থাকা ইয়াদকে ভুলিয়ে গেছে। ইয়াদ কিছুক্ষণ সেভাবে বসে থেকে হঠাৎ করে উঠে দাঁড়ায়। ধীর পায়ে এগিয়ে যায় রূপসার বেডের দিকে। রূপসা চোখ বন্ধ করে রেখেছিল, ইয়াদ মৃদু স্বরে ডেকে ওঠে, রূপ। আচমকা তীক্ষ্ণ কণ্ঠে নিজের নামটা শুনে রূপসা বিরক্ত হয়ে ইয়াদের দিকে তাকাতেই ইয়াদ চাপা স্বরে বলে ওঠে, তুই ফার্মেসির সামনে কিসের জন্য গিয়েছিলি? রূপসা উত্তর দিল না, শুধু মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো। ইয়াদ আবারও বলে ওঠে, যারা তোকে হসপিটালে এনেছিল তাদের থেকেই শুনেছি যে ফার্মেসির সামনেই তোর অ্যাক্সিডেন্ট হয়েছে। তুই সেখানে কেন গিয়েছিলি বলবি আমাকে? রূপসা বুঝতে পারল ইয়াদ নাছোড়বান্দা উত্তর না দিলে তাকে বিরক্ত করে যাবে। আমার পেট ব্যথা করছিল, সেই জন্যই মেডিসিন আনতে গিয়েছিলাম। ইয়াদ রূপসার পানে অদ্ভুত চাহনি নিক্ষেপ করল। সত্যি বলছিস? রূপসা একটা শুষ্ক দোক গিলে বলল, আমার কথা বলতে ভালো লাগছে না। তুমিও চলে যাও। আমি যাব তো, কিন্তু হসপিটাল থেকে বাড়িতে যাব না। আমি তো সেই ফার্মেসিতে গিয়ে জিজ্ঞেস করব যে তুই কেন গিয়েছিলি সেখানে। রূপসা ছলছল চোখে ইয়াদের দিকে তাকাতেই ইয়াদ কালক্ষেপণ না করে রূপসার দিকে ঝুঁকে গিয়ে তার গালজোড়া চেপে ধরে, কেন এরকমটা করলি? কেন এত ডেসপারেট তুই? কেন এত অধৈর্য? আমি বলেছিলাম না অপেক্ষা কর। কেন আমার কথার অবাধ্য হয়েছিস? এখন এই ভুলের মাসুল কিভাবে দিবি? বল আমাকে। ইয়াদের শক্ত হাতের চাপে গালের হাড় ভেঙে যাওয়ার উপক্রম, কিন্তু সেসব উপেক্ষা করেও রূপসা একরাশ বিস্ময় নিয়ে ইয়াদের পানে তাকিয়ে আছে। কি সব বলছো তুমি? তুমি আমাকে কি বলেছিলে? বুঝতে পারছিস না এখনো? রূপসা ইয়াদের হাত সরিয়ে দিতে চাইল কিন্তু পারল না। সে বুঝে গেছে যে এতদিন মেসেজে সে যার সাথে কথা বলতো সেই লোকটা আর কেউ নয় বরং ইয়াদ। কিন্তু ইয়াদ কেন তাকে সাহায্য করার চেষ্টা করেছে? কেন আড়ালেই বা থেকেছিল? এরই মাঝে রুনা খাতুন আর রহিম আহমেদ কেবিনে চলে আসলেন। ইয়াদ নিজেকে সামলে নিয়ে সরে দাঁড়ালো। ফুপা যেহেতু এসেই গেছেন সেহেতু আমি বাড়িতে চলে যাচ্ছি ফুপু।
রুনা বেগম মাথা নেড়ে হ্যাঁ বলতেই ইয়াদ দ্রুত পায়ে কেবিন ত্যাগ করল। রূপসা বর্বর চোখে তার যাওয়ার পানেই তাকিয়ে রইল। রাত্রি 11টা। ইয়াদ সেই ফার্মেসির সামনেই দাঁড়িয়ে আছে যেখানে রূপসা এসেছিল। সে ফার্মেসি থেকে বেরিয়ে একজনকে কল করে গর্জে উঠল, এভি রূপ পর্যন্ত পৌঁছে গেছে। আর বেশি কিছু জানার আগেই ওকে যে করেই হোক আটকাতে হবে। ফোনের অপর পাশ থেকে ভেসে এলো, তুমি শিওর যে রূপসার অ্যাক্সিডেন্টের পেছনে আলভির হাত ছিল? হুয়া, মোড্যাম শিওর। ফার্মেসিতে থাকা সিসিটিভি থেকে দিহান শাখাওয়াতের ফুটেজ পাওয়া গেছে। রূপসা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই দিহান এসেছিল এখানে। ইয়াদ কথা বলছিল, এরই মাঝে তার ফোনে নুরনাহারের কল আসে। সে আগের কলটা কেটে দিয়ে মায়ের কল রিসিভ করে কানের কাছে ধরল। হ্যালো বাবা, কোথায় আছিস তুই? ইয়াদ বিরক্তি চেপে স্বাভাবিক গলায় বলল, তুমি চিন্তা করো না মা, আমি আমার এক ফ্রেন্ডের বাড়িতে এসেছি, সকালে বাড়িতে ফিরব। মাকে ভালোভাবে ঘুমভান বুঝিয়ে দিয়ে ইয়াদ কল কেটে দিয়ে হাঁটা ধরল। 20 মিনিট পর সে তাদের সিক্রেট বাড়িতে এসে পৌঁছায়। দরজায় নক করতেই একজন মধ্যবয়সী পুরুষ এসে দরজা খুলে দেয়। ইয়াদ রুমে ঢুকে তার উদ্দেশ্যে বলল, ফোনে আর কি কথা বলবো, তাই একেবারে চলে এসেছি। মধ্যবয়সী লোকটা ইয়াদকে বসার জন্য চেয়ার এগিয়ে দিয়ে বলতে শুরু করল, তো কি ভাবলে? রিফাত ধরা পড়াতে ওকে তো জানে মেয়ে, তারা চিহ্ন রে ফেললে। এবার রূপসাকে কি করবে? ইয়াদ তীক্ষ্ণ চোখে লোকটার দিকে তাকিয়ে বলল, খবরদার ডক্টর সিদ্দিক, রূপের নাম ভুলেও নেবেন না। ভুলে যাবেন না যে ওর জন্যই আমি আপনার সাহায্য করছি। সিদ্দিক হালকা হেসে বললেন, তুমি তো রূপসার সাহায্য করছো ইয়াদ। আমি তো আলভিকে মাতারা চিহ্ন রতে চেয়েছি, কিন্তু তোমার রূপসার জন্যই মাতারা চিহ্ন রতে পারলাম না। ইয়াদ মেজাজ খারাপ করে বলল, শুনুন বললাম তো, রূপের সাথে এভির বিয়েটা কমপ্লিট হলেই এভির ডাক্তারি লাইসেন্স নষ্ট করে দেব। সেই সাথে আপনার ক্ষতিপূরণ হিসেবে এভির ভাগ থেকে কোম্পানির 50% শেয়ার আপনার নামে লিখে দেব। শুধু এভিকে মারা যাবে না। হুম বুঝলাম, কিন্তু রূপসা ধরা পড়ার পরেও যদি ওকে বাঁচিয়ে রাখতে পারো তাহলে রিফাতকে কেন মেয়ে তারা চিহ্ন রে ফেললে? আমি রিফাতকে মারিনি ডক্টর সিদ্দিক, ও নিজেই ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালিয়েছে। এতে আমার কি দোষ? তাছাড়া ও বেঁচে থাকলে এফবিআই কয়েকদিনে আমাদেরকেও ধরে ফেলতো। তাহলে এখন রূপসার কি ব্যবস্থা করবে? ইয়াদ কিছু একটা ভেবে বলল, ও এখন থেকে আমার কথা মতোই কাজ করবে। তাও একটা বিষয় ভালোই হলো, এফবি ভাবছে রিফাত আর রূপসা মিলেই এত কিছু করেছে। ও আমাকে নিয়ে এসব দুঃস্বপ্নেও ভাবতে পারবে না। তুমি কি করতে চাইছো? শুনুন, পরিস্থিতি এখন এলোমেলো। এই অবস্থায় কিছুদিন চুপ থাকা উচিত। খোলা পানিতে মাছ শিকার করা যায় না। এভি পানি খোলা করে ফেলেছে। আমাদের আগে ওকে অবজার্ভ করতে হবে, তারপর ভেবেচিন্তে যা করার করব। তুমি কি ব্রেক নিতে চাইছো? হ্যাঁ, পরিস্থিতি স্বাভাবিক হোক। এভি এখন কোনোভাবে আমাদেরকে সফল হতে দেবে না। ও অনেক প্রোটেক্টিভ হয়ে গেছে। ওর মনের ভয়টা দূর হওয়া অবধি অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই। সিদ্দিক উঠে গিয়ে ফ্রিজ থেকে একটি কোল্ড ড্রিঙ্কের বোতল বের করল। বোতল খোলার ঠুং শব্দের সাথে ঘরে এক মুহূর্ত নীরবতা নেমে এলো। বোতলটা ইয়াদের হাতে দিয়ে সে নিচু গলায় বললেন, আজ থেকে ঠিক 2 বছর আগে ডক্টর আলভি তাসনিম মির্জা আমার জীবনটা তছনছ করে দিয়েছিল। এক রোগী মারা গিয়েছিল আমার হাতে। আমি রোগীর পরিবারকে সত্যটা বলিনি। আইসিইউর দরজা বন্ধ রেখে প্রতিদিন বলতাম, উনি এখনো লড়ছেন, শুধু দোয়া করুন। তারা এক বুক আশা নিয়ে টাকা দিচ্ছিল, বিল দিচ্ছিল, আর আমি সেই তারা চিহ্নিত দেহের অঙ্গ বিক্রির চুক্তি পাকা করছিলাম। সিদ্দিকের ঠোঁটের কোণে এক বিকৃত হাসি ফুটে উঠল। ভেবেছিলাম সব ঠিকঠাক চলবে। আলভি সেই সময় হসপিটালে কার্ডিওলজি রেসিডেন্ট ডাক্তার হিসেবে ছিল। হঠাৎ করেই একদিন সে সব জেনে গেল। আমার কোনো কথা না শুনেই সে সরাসরি পুলিশের কাছে প্রমাণ দিয়ে দিল। 1 সপ্তাহের মধ্যে আমার লাইসেন্স, মান সম্মান সব শেষ। সেই দিনই ঠিক করে নিয়েছিলাম, ওর কাছ থেকেও আমি সব ছিনিয়ে নেব। সিদ্দিক একটু থেমে ইয়াদের চোখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, কিন্তু ইয়াদ, তুমি তো দেখছি আলভি তাসনিম মির্জার চেয়েও ভালো মানুষ। যাকে ভালোবাসো তাকে অন্য একজনের হাতে তুলে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছ। ইয়াদ ঢকঢক করে ড্রিঙ্কটা খেয়ে মুখ মুছে বলল, অন্য একজন নয়, ডক্টর সিদ্দিক রূপেদিকে ভালোবাসে। তুমিও তো রূপসাকে ভালোবাসো। আপনার কি মনে হয় আমি ওকে ভালোবাসলে এভির হাতে তুলে দিতে চাইতাম? সিদ্দিক কিছু বলতে যাবে তার আগেই ইয়াদ আবারও বলে ওঠে, রূপ যেমন এভিকে পাওয়ার জন্য ছটফট করে,
আমি কি ওকে পাওয়ার জন্য ছটফট করি? ডক্টর সিদ্দিক রূপ যেমন এভিকে পাওয়ার জন্য নিষিদ্ধ পথ বেছে নিয়ে পাপ পুণ্যের ভেদাভেদ ভুলতে বসেছে, আমি কি পেরেছি সে ভেদাভেদ ভুলতে? পারিনি তো। পারিনি নিষিদ্ধ পদ্ধতি অবলম্বন করে ওকে নিজের কাছে টেনে নিতে। পারিনি স্বার্থপর হতে। তাহলে আমি ওকে কিভাবে ভালোবাসলাম? ডক্টর সিদ্দিক বললেন, তুমি ওকে সত্যিকার ভালোবাসো, সেই জন্যই পারোনি। উল্টো রূপসাই এভির আক্রমণাত্মক হয়ে পড়েছে। ওর অনুভূতিটা ভালোবাসা নয় ইয়াদ। ও যা করছে ভালোবেসে করছে না, আলভির ওয়াইফকে হিংসে করে করছে। তোমার উচিত ওকে এই কাজে হেল্প না করে ওকে আটকানো, তারপর ওর সামনে নিজের ভালোবাসা প্রকাশ করা। ইয়াদ হেসে উঠল, আপনি এভিকে তারা চিহ্নরে ফেলতে চান, সেই জন্য আমার ব্রেন ওয়াশ করতে চাইছেন তাই না? শুনুন, আমার ব্রেন ওয়াশ করতে আসবেন না। রূপ এভিকে ভালোবাসে, তাই এভি বেঁচে থাকবে আর রূপকে নিয়ে সংসারও করবে। আমি চাই না রূপ সারা জীবন এভির থেকে দূরে থেকে যন্ত্রণা পাক। তুমি কি মনে করো রূপসার থেকে দূরে থেকে তুমি যন্ত্রণা পাবে না? আমি নিজের যন্ত্রণা সহ্য করে নিতে পারবো ডক্টর, কিন্তু রূপের যন্ত্রণা সহ্য করতে পারবো না। আলভি কিন্তু নিজের ওয়াইফকে অনেক ভালোবাসে ইয়াদ। তোমার কি মনে হয় তুমি জোর করে রূপসাকে বিয়ে করতে বাধ্য করলেই রূপসা আলভির সাথে সুখে সংসার করতে পারবে? অবশ্যই পারবে। তার জন্য যা যা করা লাগে সব করব আমি।